মিরপুরের পোড়া কেমিক্যাল গুদাম থেকে ছড়াচ্ছে তেজস্ক্রিয়তা, আশেপাশের এলাকায় কাউকে না থাকার পরামর্শ। এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। মরদেহ বুঝে নিতে ডিএনএ টেস্টের অপেক্ষা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 6 রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠকে ঐকমত্য কমিশন। জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে দোটানায় অনেকে। আমাদের সিদ্ধান্ত আছে এইটা অ্যাজ ইট ইজ থাকলে আমাদের পক্ষে স্বাক্ষর করা সম্ভব হবে না, আমরা স্বাক্ষর করব না। বেসিক্যালি 47 পরবর্তী আমরা প্রত্যেকটা ঘটনাকেই আমরা সেখানে চেয়েছিলাম পটভূমিতে। আমরা বসে পুরোপুরি বিশ্লেষণ করব, এরপর আমরা যদি কিছু প্রস্তাব থাকে, পরামর্শ থাকে, সেটা আমরা জানাবো। চাকসুতে ভোট উৎসবের পর 2 ধাপে চলছে গণনা। ছিল না বড় কোনো অভিযোগ, ভোট দানের সময় লাগলেও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পরিবেশটা আসলে অন্যরকম, একদম উৎসবমুখর একটা পরিবেশে জীবনে প্রথম একটা ভোট যেহেতু নিজের ক্যাম্পাস থেকেই শুরু, আসলে খুব ভালো লাগছে। তারা যোগ্য, তারাই এখানে নির্বাচিত হবে, আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্যমণ্ডিত হবে। প্রায় 3 মাস পর ট্রাইব্যুনালে একসাথে হাজির করা হলো সাবেক মন্ত্রী, এমপি সহ 45 আওয়ামী নেতাকে। দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দেওয়ার আশা। জনদুর্ভোগের কথা ভেবে শাহবাগ থেকে অবরোধ প্রত্যাহার, এমপি ও শিক্ষকদের প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করবেন কাল দুপুর পর্যন্ত, না হলে মার্চ টু যমুনা কর্মসূচি। এবার বেলুচিস্তান সীমান্তে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে তুমুল সংঘর্ষ, 15 তালেবান সদস্যকে হত্যার দাবি ইসলামাবাদের, নিহতরা বেসামরিক বলছে কাবুল। মিরপুরে পোড়া কেমিক্যালের গুদাম থেকে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে, বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ, স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়। ঘটনাস্থল সহ আশেপাশের নির্ধারিত এলাকায় কাউকে না থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। এখনও আগুন জ্বলছে গোডাউনের ভেতরে, ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খুঁজে ফিরছেন কেউ কেউ। পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের দায়ী করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা, হুঁশিয়ারি দিয়েছেন আইনানুগ ব্যবস্থা নেয়ার। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের সাদা ধোঁয়া, ঝাঁঝালো গন্ধের এই ধোঁয়ায় আক্রান্ত হয়েছেন আশেপাশে কারখানার অনেকে। তাদেরকে দ্রুত নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। এতে ক্ষোভে ফেটে পড়েন সেসব কারখানার শ্রমিকরা। অবস্থা বেগতিক দেখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বেলা বাড়লে পোড়া ভবনে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালায় ফায়ারের কর্মীরা, তবে সেটি খুব একটা সফল হয়নি। ভবনটির আশেপাশে সাধারণের প্রবেশ নিষেধ করা হয়। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিস জানায়, কেমিক্যালের কারণে জায়গাটি বিপজ্জনক হয়ে উঠেছে, রেডিয়েশন ছড়িয়ে পড়েছে আশেপাশে। অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরো সময় লাগবে এবং আমাদের হয়তো আরো 36 ঘন্টা কি আরো 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে। এই যে তেজস্ক্রিয়তা, এটা কিন্তু 400-500 গজ পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া, সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয়। দুপুরে ঘটনাস্থলে আসেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জানান, দুর্ঘটনা কবলিত ভবনে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরানোর আশ্বাসও দেন তিনি। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্পমেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাড়তি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে আমরা। যখন আগুন নেভানো যায়নি তখনও থামেনি স্বজন হারানোর কান্না। ঘটনাস্থলে নিখোঁজদের খুঁজে ফিরছেন অনেকে, তাদের হাহাকার তৈরি করে শূন্যতার। সারাদিন খুঁজছি, রাইতেও খুঁজছি, আমরা আর ওর খোঁজ পাইনি। এ পর্যন্ত আমরা খোঁজ পাইনি। কথা হয়েছিল আগুন লাগার 10 মিনিট আগে, তারপর থেকে আর তার ফোন বন্ধ, আর কোনো খোঁজ পাইতেছি না এখনো। এখানে চাকরি করে
আমার চাচি ফোন দিতেছে বারবার, তো আমি তো কইতে পারতেছি না যে চাচাকে খুঁজে পাইতেছি না, খুব বললে তো হার্টফেল অবস্থা হয়ে যাবে। স্থানীয় এবং শ্রমিকরা জানিয়েছেন আশেপাশে আরও কয়েকটি ভবনে কেমিক্যালের গুদাম রয়েছে, অথচ আবাসিক এলাকায় কোনো কেমিক্যাল গুদাম কারখানা থাকার কথা নয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। মিরপুর ট্র্যাজেডিতে নিখোঁজদের সন্ধানে হাসপাতালের মর্গে অপেক্ষারত স্বজনরা, ভেতরে সারি সারি পোড়া দেহ, কিন্তু কর্তৃপক্ষ বলছে ডিএনএ টেস্ট ছাড়া হস্তান্তরের উপায় নেই। অবশ্য স্বজনদের দাবি, আগুনে পুড়ে মুখ বিকৃত হলেও নিহত 16 জনের মধ্যে 10 জনের মরদেহই তারা আলামত দেখে শনাক্ত করতে পেরেছেন। কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তরের ঝুঁকি নিতে চায় না হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন। জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে রাজধানীতে এসেছিলেন একটু ভালো থাকার আশায়। কাজ নিয়েছিলেন কারখানার শ্রমিক হিসেবে। কে জানতো পাশের কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের আঁচ এভাবে পুড়িয়ে দেবে সব স্বপ্ন। পুড়ে যাওয়া এক একটা শরীর দেখে চেনার উপায় নেই স্বজনদের। মেয়ের দুর্ঘটনার কথা শুনে ঢাকা মেডিকেলের মর্গে ছুটে এসেছেন আসমার মা। মুখ চেনার উপায় নেই, পরনের কাপড়ের এক টুকরো দেখে বলছেন অঙ্গার এই দেহ তার নারী ছেঁড়া ধন। দেশে থেকে আজকে রাতে আইসা শনাক্ত করছে আমার বোনের কাপড় গায়ে দিয়া গার্মেন্টসে আইছিল, একটা কাপড়ের টুকরা চিহ্ন পাইছি, এই জন্য আমরা সিদ্ধান্ত হচ্ছি আমরা। নিখোঁজদের সন্ধানে দিক বিদিক ছুটছেন অনেকেই। দেহের খণ্ডিত কোনো অংশ হলেও খুঁজে পেতে চান তারা, কিন্তু ঢাকা মেডিকেলের মর্গের বাইরে অপেক্ষমানদের জন্য নেই কোনো খবর। আমার কলজাটা বাজার আসছে, আমি ওই সওয়াল একটু আমি কি করে বাঁচবো। এই খবর আমরা সকালে পাইছি, ঢাকা মেডিকেল আছে। আমরা দৌড়ে ঢাকা মেডিকেল আগে ছেলে নিমে দেবো, আমার ছেলে আমার ছেলে লাশ পাইছি না। হাসপাতালের পরিচালক জানালেন, এখন পর্যন্ত বেশ কয়েকজনের মরদেহ দেখে শনাক্তের দাবি স্বজনদের, কিন্তু ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয়। ডিএনএ শনাক্ত হলে জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিতে পারবেন স্বজনরা। 10 জন ক্লেম করছেন যে তারা তাদের আত্মীয় স্বজনকে আইডেন্টিফাই করতে পেরেছেন, তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসন বা পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে লাশ হস্তান্তর করতে চাচ্ছে না। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে। আত্মীয় স্বজন যদি চায় যে আমরা পোস্টমর্টম করব না, তাহলে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা ডেড বডি নিয়ে যেতে পারে। রূপনগর ট্র্যাজেডিতে দগ্ধ 3 রোগী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। এ পর্যায়ে মিরপুরের ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ফায়ার সার্ভিসের নির্দেশনা মেনে স্থানীয়রা কি এলাকা ছেড়ে গেছেন কিংবা যাচ্ছেন? গোডাউনের আগুন কি নেভানো গেল? দেবাশিস, গোডাউনের আগুন নিভেছে, কিন্তু যে সাদা ধোঁয়াটি উঠছে কেমিক্যালের, সেটা কিন্তু এখনো উঠছেই বলা চলে। আমি একটু দেখাতে চাই, হয়তো আলো স্বল্পতার কারণে সঠিকভাবে দেখানো সম্ভব হবে না। এখন পর্যন্ত কিন্তু কেমিক্যালের যে সাদা ধোঁয়া সেটা কিন্তু এখনো উঠছে, এবং ফায়ার সার্ভিসের নির্দেশনা রয়েছে যে এই কেমিক্যালের ধোঁয়া কিন্তু আসলে 400 থেকে 500-600 গজ পর্যন্ত আসলে এর তীব্রতা ছড়িয়ে যাচ্ছে, এবং যেটি আসলে মানুষের জন্য বেশ ক্ষতিকর। এবং আশেপাশের যারা স্থানীয় রয়েছেন তারা আসলে বাসা বাড়ি ছেড়ে যাওয়ারও কোনো উপক্রম নেই। তবে একদম কাছে যারা উৎসুক জনতা রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই সরানো যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বেশ চেষ্টা করছে, তারা বেগ পোহাতেও হচ্ছে তাদেরকে আসলে তাদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু উৎসুক জনতা যতবারই সরিয়ে দেওয়া হচ্ছে তারা বারবার আসলে আসছে, চেষ্টা করছে, তারা বেগ পোহাতেও হচ্ছে তাদেরকে আসলে তাদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু উৎসুক জনতা যতবারই সরিয়ে দেওয়া হচ্ছে তারা বারবার আসলে আসছে। তবে ফায়ার সার্ভিসের যে পরিচালক রয়েছে, অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল, তিনি কিন্তু এই যে কেমিক্যাল গোডাউন রয়েছে সেই গোডাউনে একটি টিম নিয়ে ঢুকেছিলেন এবং সেখানে দেখার চেষ্টা করেছিলেন আসলে কোনো ধরনের আরও বিস্ফোরণের কোনো সম্ভাবনা আছে নাকি, কিন্তু তারা আসলে নিশ্চিত হয়েছেন যে এখন কোনো বিস্ফোরণের সম্ভাবনা নেই। এই জন্য আসলে তারা কিন্তু তাদের চেষ্টা চালিয়ে
চালিয়ে যাচ্ছে, ধাপে ধাপে তারা কাজ করছে। তাদের কাজ এখন কিছুটা বিরতিতে রয়েছে এবং কিছুক্ষণ পর তারা হয়তো আবার কাজ শুরু করবে। তারা ধাপে ধাপে পানি দিচ্ছেন। সবকিছু মিলে যদি বলি, তারা আমাদেরকে বলেছেন যে আরো 36 থেকে 72 ঘন্টা পর্যন্ত আসলে সময় লাগতে পারে সব কাজ শেষ করতে। দেবাশিস, ধন্যবাদ বিজয় যুক্ত হবার জন্য। 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এ বৈঠকে সভাপতিত্ব করছেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে যোগ দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, বৈঠকের সম্পর্কে সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে? দেবাশিস, ঠিক 6:30 নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা এই বৈঠকে প্রবেশ করেছেন এবং তারপর থেকেই কিন্তু বৈঠকের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। মূলত বৈঠকের প্রথমার্ধে কিন্তু রাজনৈতিক দলের নেতারা কিন্তু ঢুকেছেন তারপর এরপরই কিন্তু আমরা দেখেছি যে প্রথমার্ধে কিন্তু আলোচনা চলছে এবং এই মুহূর্তে কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আপনি দয়া করে এটা অনুধাবন করার চেষ্টা করবেন। আজকে সচিবালয়ে যে সমস্ত নিয়োগ বদলি পদায়নের জন্য আপনি মন্ত্রী পরিষদ একটা ক্যাবিনেট কমিটি করে দিয়েছেন, এটার কোনো চর্চা নাই, এটার কোনো ট্রেডিশন নাই, এটা কোনো নিয়ম নয়। তারা যা করছে পদোন্নতি বা নিয়োগ বদলির মধ্যে, সেটা ওখানে একটা রাজত্ব সৃষ্টি হয়েছে, আপনি খোঁজ নেবেন। আমরা খুব অসন্তোষ প্রকাশ করছি। তাছাড়া অন্যান্য বিষয়ে যাতে বাংলাদেশের সকল অর্গানে ব্যালেন্স থাকে, সেটা আপনাকে চেষ্টা করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্রে একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। কথিত স্বৈরাচার এবং তাদের দোসর একটি দেশ এই সুযোগ নেওয়ার জন্য বসে থাকবে। সুতরাং আমাদেরকে একদম অতি বিপ্লবী হলেও চলবে না, আমাদেরকে বাস্তবতার নিরিখে আমাদের পদক্ষেপটা দিতে হবে। আমি যারা নোট অফ ডিসেন্টের বিষয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে, এগুলোর স্বাধীনতা তো আপনারাই দিয়েছেন আলাপ আলোচনার মধ্যে দিয়ে, এবং এখানে আমরা একত্রিত হয়েছিলাম যে আমরা সবাই আলোচনা করব এইভাবেই যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম দিন থেকে যেটা বলেছে যে রাজনৈতিক দল সমূহ যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য পোষণ করতে পারবে সেগুলো সংকলিত হয়ে সে একটা জাতীয় সনদ হবে এবং এই জাতীয় সনদটা পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে বাস্তবায়িত হবে। তার আগ পর্যন্ত এই সরকারের হাতে যেগুলো করার ক্ষমতা থাকবে অর্ডিন্যান্স জারির মধ্য দিয়ে বা নির্বাহী আদেশের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত ইতিমধ্যেই হবে এবং হচ্ছে প্রতিনিয়ত। সুতরাং একটা সংসদ অতি অবশ্যই জরুরি সেগুলো বাস্তবায়নের জন্য। এখন কেউ বলছে এই সংসদকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, সেই জন্য অনেক কষ্ট করে একটা পদ্ধতি বের করেছে বহুদিনের ব্রেইনস্টর্মিং এর মধ্য দিয়ে। সেটা কি হতে পারে? সোভারেইন অথরিটি ডিরাইভ করবে সোভারেইন অথরিটি থেকে সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, কিন্তু সেই পার্লামেন্টকে আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলছি না, সাধারণ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে সেটা। কিন্তু পাওয়ারটা থাকতেছে যদি আমরা একই সাথে গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা দিতে পারে আর্টিকেল 7 অনুসারে সেই জনগণের, তারা রিপাবলিকের সর্বময় ক্ষমতার মালিক, তাদের পক্ষ থেকে যখন সেটা কনসেন্ট আসবে তখন সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হচ্ছে এবং সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনুবলে আমরা সেগুলো করতে বাধ্য হব। যারা পার্লামেন্টে যাবে তাদের উপরে ইম্পোজ করা হচ্ছে, কেউ এদিক থেকে নড়তে পারবে না। হ্যাঁ, সেই পার্লামেন্ট তার বাইরেও অনেক অ্যামেন্ডমেন্ট নিতে পারবে রাজনৈতিক অঙ্গীকার অনুসারে, জনমতের ভিত্তিতে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে, বাট এগুলো তাদেরকে অবশ্যই নিতে হবে। আর একদিন পরই স্বাক্ষর অনুষ্ঠান। তবে জুলাই সনদ নিয়ে এখনও কাটেনি অচল অবস্থা, বরং রাজনৈতিক দলের কাছে পাঠানো চূড়ান্ত খসড়া চাপিয়ে দেওয়ার অভিযোগ তুলে সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে বাম ঘরানার সব দল। বিএনপি ঘনিষ্ঠ দলগুলোও সই করা নিয়ে আছে দোটানায়। বাস্তবায়ন নিয়ে সুস্পষ্ট তথ্য না থাকায় জামায়াতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে ধর্মভিত্তিক দলগুলো, আর এনসিপি বলছে আপোষকামিতার জন্য সংস্কার প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সরকারের তরফ থেকে সাংবিধানিক আদেশের দাবি তাদের। আরিফিন শাকিলের রিপোর্ট। আমি সম্মানিত নেতৃবৃন্দকে এবং গণমাধ্যমের যেন শেষ হয়েও হচ্ছে না শেষ।
অনেকটা তীরে এসে তরি ডোবার আশঙ্কা জুলাই সনদ ঘিরে। মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন, যা আগের খসড়ার তুলনায় খুব বেশি আলাদা নয়। তবু সনদের পটভূমি, সংবিধানের মূলনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নিয়ে সমালোচনায় কয়েকটি রাজনৈতিক দল। কোনো দলের নেতাদের অভিযোগ, সংস্কারের বদলে সনদে আছে বিশেষ দলের ইচ্ছার প্রতিফলন। বেসিক্যালি 47 পরবর্তী আমরা প্রত্যেকটা ঘটনাকেই আমরা সেখানে চেয়েছিলাম পটভূমিতে। বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত এসছে কমিশন থেকে এবং আমি মনে করি যে আজকে এর অনেকগুলো প্রতিক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো। বিদ্যমান 4 মূলনীতি বাদ দিয়ে যদি আপনারা এখানে অন্য কিছু যুক্ত করতে চান, সেক্ষেত্রে আমরা এটা মানব না এবং এক্ষেত্রে আমরা সনদে স্বাক্ষর করতে পারবো না। বিএনপির কথা মোতাবেক তারা ঐক্যমত্যের ঘোষণাপত্র অংশে নোট অফ ডিসেন্টকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়াটা উল্লেখ করে নাই। ফলে এটা পুরোপুরি আসলে বিএনপির প্রভাবিত একটা ডকুমেন্ট হতে যাচ্ছে। ঐক্যমত্য কমিশনের তালিকায় থাকা 33টি দলের মধ্যে অন্তত 15টি জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় বলে জানিয়েছে যমুনা নিউজকে। তারা শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে কিনা এ নিয়ে সংশয় আছে। সিদ্ধান্ত নিতে চান জোট সঙ্গীদের সাথে আলাপ করে। শুধু ঐক্যমত্য হওয়া বিষয়ে সনদে স্বাক্ষরে আগ্রহী কেউ কেউ। সর্বসম্মত যেগুলো হয় সেগুলো ঐক্যমত্যের সিদ্ধান্ত হিসাবে সবাই সাইন করুক, আর বাকি নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো এক জায়গায় আলাদা করে এনএক্সআর মধ্যে যুক্ত করুক, এনএক্স হিসাবে সনদের, এবং সেটাও স্বাক্ষর করলো। সরকারের এই ধরনের আপোষকামিতা এটা পুরো এই সংস্কার প্রক্রিয়াটাকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ওইটা নিয়ে আমরা বসবো, আগামীকাল আমরা বসে পুরোপুরি বিশ্লেষণ করব। এরপর আমরা যদি কিছু প্রস্তাব থাকে, পরামর্শ থাকে, সেটা আমরা জানাবো। তবে আমরা সনদে স্বাক্ষর করব বলে এখন আশা করতেছি। এই অবস্থায় সংস্কার উদ্যোগ আরেক দফা ভেস্তে যাওয়ার শঙ্কা। 90-এর 3 জোটের রূপরেখার মতো কি হবে জুলাই সনদের পরিণতি? আপনি বাইরে যেটা দেখেন সবসময় ভেতরকার চেহারা এরকম নাও হতে পারে। সনদটা যেভাবে আছে, নোট অফ ডিসেন্টগুলো যদি বিস্তারিত উল্লেখ থাকে, এটা একটা তাহলে অঙ্গীকারনামায় নোট অফ ডিসেন্টের অঙ্গীকারনামা যুক্ত না করলেও চলে। ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না। এসব বিষয়ে দলীয় অবস্থান জানতে চাইলেও কথা বলতে রাজি হননি বিএনপি বা জামায়াতের কোনো নেতা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ চাকসু নির্বাচন শেষ হওয়ার পর চলছে ভোট গণনা। সবশেষ খবরাখবর জানতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যমুনা টেলিভিশন স্টুডিওতে যাচ্ছি সহকর্মী আখলাকুস সাফার। দেবাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফিরে এলাম চাকসু নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের খবরাখবরে। শুরুতেই আমরা যাব আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে। দর্শক, আপনারা জানেন যে সারাদিন ধরে আমাদের যে সহকর্মীরা তারা সবগুলো কেন্দ্রের ভোট গ্রহণ কভার করেছেন। এখন শহীদুল সুমনের সঙ্গে আছেন বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। আমরা তার কথাও শুনবো। সুমন, ডক্টর কামাল উদ্দিনের কাছে আমাদের ঠিক স্পেসিফিক দুটো প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে এখন পর্যন্ত মানে কত শতাংশ ভোট পড়লো এই চাকসু নির্বাচন 35 বছর পর যেটি হচ্ছে, বেশি সংখ্যক ভোটার তারা ভোট দিয়েছেন কিনা। আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিভিন্ন প্যানেলের অনেক অভিযোগ। একটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং বাকি প্যানেলগুলো, বিশেষ করে ছাত্র শিবির, ছাত্রদল, তারা সবাই অনেকগুলো অভিযোগ দিয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে নির্বাচন কমিশন অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে? সাফা, ধন্যবাদ। আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে 5টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্র থেকে আসলে ঘুরে এসেছি। উপাচার্য মহোদয় নিজেও আসলে সব কেন্দ্র পরিদর্শন করেছেন। উপাচার্য ছিলেন, অন্যান্য উপাচার্য ছিলেন, বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কর্মকর্তারা বা শীর্ষ কর্মকর্তারাও আসলে ছিলেন। স্যার, আপনি তো কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন, ভোট গণনা চলছে। এখন পর্যন্ত আসলে কত শতাংশ ভোট পড়েছে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ যমুনা টিভিকে। আমাদের আসলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অনেক ভালো, যে আমরা আশা করছি যে 60%-এর উপরে হয়তো ভোট আসতে পারে। একজ্যাক্ট যে ফিগারটা এখনো আমাদের কাছে আসেনি। আমরা কিন্তু ভোট শেষ হওয়ার পরে আমাদের সকল প্রসেস শেষ করে আমাদের সাংবাদিকদের উপস্থিতিতে এবং যে প্রার্থীরা ছিলেন তাদের প্রতিনিধি, ওনাদের উপস্থিতিতে আমরা ভোট গণনা শুরু করেছি। ভোট গণনা কন্টিনিউ চলছে এবং আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে আমরা
ভোট গণনা শেষ করে আমরা ফলাফল দিতে পারবো। স্যার, একটি প্যানেল ইতিমধ্যে ভোট বর্জন করেছে এবং বড় দাগের যে বেশ কয়েকটি প্যানেল কিন্তু অভিযোগ করেছে একজন নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন। এই এতগুলো অভিযোগের মধ্যে আপনি আসলে মনে করছেন কিনা নির্বাচন আসলে কতটুকু স্বচ্ছ হয়েছে? আমাদের নির্বাচন পরিপূর্ণভাবে স্বচ্ছ হয়েছে। আমি যদি বলি, প্রথমে আমাদেরকে যে কালি লাগানো নিয়ে একটা প্রশ্ন উঠছিল, কিন্তু সারা দিনেও তো আমরা একটা জাল ভোটের কোনো নমুনা পাইনি, কেউ অভিযোগ আসেনি। যারা ভোট বর্জন করেছে, ভোট শেষ হওয়ার পরে ভোট বর্জন করেছে, সেটা তারা করতে পারে, এটা তাদের অধিকার আছে, কিন্তু আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো নাই। আমরা কোনো বড় ধরনের কোনো অভিযোগও পাইনি। যেই কথাগুলো শিক্ষার্থীরা বলছে, তারা বলতে পারে, এটা ভোটের একটা পার্ট, আমরা সেগুলোকে অ্যাড্রেস করছি। আপনারা অ্যাট দ্য এন্ড দেখবেন যে আমরা কত স্বচ্ছভাবে ভোটটা গ্রহণ করেছি এবং রেজাল্টটা দিচ্ছি। এটার পরে সকলের উত্তর পাবে, সবাই শান্ত হবে। আমাদের শিক্ষার্থীরা অলরেডি শান্ত আছে। আমরা আশা করছি যে একটা ভালো ফলাফল আসবে, সকলের কাছে গ্রহণযোগ্য ফলাফল আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে শিক্ষার্থীরা তো জানে তাদের প্রতিনিধিকে, তাদের মধ্যেও তো একটা মতামত আছে। যখন তারা জানবে যে তাদের যে আকাঙ্ক্ষিত প্রার্থী, তারা যাদেরকে ভোট দিয়েছে, তারা জয়লাভ করবে এবং এখানে কোনো ত্রুটি নেই। সাংবাদিকরা সবাই দেখছে কিভাবে ভোট গণনা হচ্ছে। কোনো ক্ষেত্রে যদি কোনো ত্রুটি না থাকে, তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। ভোটের ফলাফল দিতে কত সময় লাগতে পারে? একেবারে সঠিক সময়টি কয়টা বাজে দিতে পারবো সেই কথাটা আমি বলতে পারবো না। তবে আপনারা দেখছেন যে আমাদের ভোট গণনা চলছে, আমাদের কোনো গাফিলতি নাই, আমরা কন্টিনিউয়াস করছি, অনাকাঙ্ক্ষিত কোনো সময় আমরা ব্যয় করছি না। আমাদের নির্বাচন কমিশনের সাথে এবং ভোটের সাথে যারা জড়িত, তারা কন্টিনিউ কাজ করছেন। আমরা আশা করছি যে কাজটা যদি শেষ হয়, আমরা দ্রুততম সময়ে ভোটটা দিতে পারবো। শুনছিলেন সাফা যে স্যার বলছিলেন যে দ্রুত সময়ের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে চান এবং সেটি আজকে রাতের মধ্যেই তারা বলছেন যে তারা আশা প্রকাশ করছেন আজ রাতের মধ্যেই তারা ফলটি প্রকাশ করতে পারবেন। শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার চত্বর, সেই শহীদ মিনার চত্বরে ব্রিফ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্যানেলের প্রার্থীরা। আমরা সরাসরি তাদের ব্রিফিংয়ে যাচ্ছি। এত অভিযোগের পরে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে মনে হচ্ছে কিনা, কিংবা যে ফলাফল হবে সেটা আপনারা মানবেন কিনা? যে ফলাফল আসবে সেটা মানতে আপনি মানবেন কিনা? আপনারা এখন কি সিদ্ধান্ত? আচ্ছা, আচ্ছা, যেটাই হোক, আমরা সারাদিন দেখেছি যে বিভিন্ন অনিয়ম হয়েছে, জাল ভোটের চেষ্টা করা হয়েছে, যেখানে বিবিএ ফ্যাকাল্টিতে একজনকে ধরা হয়েছে। আমরা দেখেছি যে আমাদের ভোটাধিকার নিশ্চিত হয়, সেজন্য যে অমোচনীয় কালির কথা বলেছিল সেটাও তারা নিশ্চিত করতে পারেনি। আমরা দেখেছি যে স্বাক্ষরবিহীন ব্যালট, প্রায় 400-এর উপর ব্যালট ধরা হয়েছে। আমরা বিভিন্ন অনিয়ম আমরা দেখেছি। দেখার পরেও আমাদের শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা সম্মান জানিয়ে তারা এখন কি চায় আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদের শিক্ষার্থীরা যে মতামত দিবে আমরা সেটাই আমরা আপনাদেরকে জানাবো। সেটা আমরা কতক্ষণের মধ্যে জানতে পারবো? কিন্তু কিছু ভোট গণনা চলছে, ফলাফল চলে আসবে। আপনারা মানে আমরা কতক্ষণের মধ্যে? দর্শক, আমরা ছিলাম ছাত্র দলের ব্রিফিংয়ে। যদিও ছাত্রদল এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, এই নির্বাচনে তাদের অনেক অভিযোগ তারা সকাল থেকেই করেছে, কিন্তু সবশেষ আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে কোনোভাবেই তারা কিন্তু এই নির্বাচন এবং নির্বাচনের যে ফলাফল তা তারা বর্জন করছে না। তারা শেষ পর্যন্ত এই নির্বাচনে থাকছে বলেই আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন চাকসুর ভোট শেষে চলছে গণনা, যেটি এখনও বিভিন্ন হলে হলে চলছে। 27,000-এর বেশি ভোটার এই নির্বাচনে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দেন তারা। ভোটের মাঝপথে অমোচনীয় কালি নিয়ে অভিযোগ জানায় ছাত্রদল শিবির সমর্থিত প্যানেল। ভোট জালিয়াতি হয়েছে বলে শঙ্কা তাদের। তবে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম থেকে আরিফুর রহমান সবুজের রিপোর্ট। সকাল থেকেই শাটল ট্রেনের স্টেশনে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের ভিড়। মূলত চাকসু নির্বাচনে ভোটদানই তাদের উদ্দেশ্য। শুধু ভোটের জন্যই চালু রয়েছে 11 জোড়া বাড়তি শাটল ট্রেন। 35 বছর পর ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরেই এমন প্রাণবন্ত উপস্থিতি শিক্ষার্থীদের।
তবে স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত নিরাপত্তা নিশ্চিতে 31টি চেকপোস্ট স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগতদের ব্যাপারে রয়েছে কড়া নজরদারি। উৎসাহ উদ্দীপনার মধ্যেই পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে চান ভোটাররা। জীবনে প্রথম একটা ভোট যেহেতু নিজের ক্যাম্পাস থেকে শুরু, আসলে খুব ভালো লাগছে। তো নিজেকে আমি অনেক ব্লেসড মনে করি যে সুযোগটা আমি পেয়েছি, যে ভোট দেওয়ার সুযোগটা। অন্যরকম একটা পরিবেশ চাই, যাতে একটা সুষ্ঠু নির্বাচন হোক। যারা যোগ্য, যারা কেপেবল, ওরাই হচ্ছে আসুক, স্টুডেন্টদের জন্য কাজ করুক। ভোটের বিষয়ে আমরা আপাতত কোনো আশঙ্কা আমাদের নেই এবং হচ্ছে তবুও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় এখানে অবস্থান করছি। এই নির্বাচনের মাধ্যমে চবির 27,000 শিক্ষার্থীদের হাতে ফিরল ভোটাধিকার। সকাল 9:30টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। পরে বাড়তে পারে সময়সীমা। বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে চলছে ভোটাভুটি। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। অনেকেই অভিযোগ তুলছেন একজন ভোটারের 26টি পদে ভোট প্রদানে বেশ খানিকটা সময় লাগছে। যারা যোগ্য তারাই এখানে নির্বাচিত হবে। আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্যমণ্ডিত হবে। অত্যন্ত শৃঙ্খলা এবং নিরাপদ, কোনো ধরনের গোলযোগ নাই এবং খুব সম্প্রীতির মাধ্যমে কি হচ্ছে নির্বাচনটা হচ্ছে। ক্যাম্পাসে থাকে যারা, আসলে এখানে পরিবেশটা আসলে অন্যরকম, একদম উৎসব মুখর একটা পরিবেশে, যেমন মনে হচ্ছে ঈদ লাগতেছে। আসলে আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে এই ভোটের ছবি সম্বলিত ভোটার তালিকা, যেটা অন্য জায়গায় ছিল না। মানে আপনি ভোটার, আপনার ছবি আছে, তো সেই ছবি তারা মিলিয়ে দেখছেন। আমরা সেটা দেখলাম যে আপনি ছবি মিলিয়ে দেখছেন, কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই। হলের বাইরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারে। শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি। এছাড়া অমোচনীয় কালি মুছে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কা তাদের। তবে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন তারা। এরই মধ্যে অনিয়মের অভিযোগে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। যারা ভোটার তারা আমাকে বারবার অভিযোগ দিচ্ছে যে তাদের যে কালি সেটা মুছে যাচ্ছে এবং একটা শঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা যে ভোট দিচ্ছে উপযুক্ত প্রার্থীকে দিতে পারছে কিনা, এবং একাধিক কিন্তু এখানে জাল ভোট পড়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। এই কালিটি মুছে যাচ্ছে, এটা একটা মুছনীয় কালি। আমরা বলেছিলাম একটা অমুছনীয় কালি যেন ব্যবহার করা হয়। আমার মনে হয় যে প্রশাসন এ ব্যাপারে কতটুকু আসলে দায়িত্ব পালন করেছে আমি জানি না। আমাদের ভোটাররাই আমি মনে করি যে শঙ্কিত হওয়ার স্বাভাবিক। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 908 জন প্রার্থী। চাকসুতে 415 জন এবং হল সংসদে 493 জন প্রার্থী। এর মধ্যে 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে 2 ধাপে হবে ভোট গণনা। আহমেদ রেজা, যমুনা নিউজ। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদের 15টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। ভোট গণনা হচ্ছে ওএমআরে এবং 2 ধাপেই এই ভোট গণনা করা হবে। প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের সঙ্গে যদি কোনো ধরনের ব্যত্যয় থাকে সেটি তখন আবার আলাদা করে সেগুলোকে ক্রস চেক করা হবে প্রার্থীদের সামনেই। এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ চাকসু নির্বাচন কমিশন। পুরোটা সময় জুড়ে ভোটের ফলাফল জানাবেন আমাদের সহকর্মীরা। ততক্ষণ আর আপাতত আমরা ফিরে যাচ্ছি যমুনার মূল স্টুডিওতে আমাদের সহকর্মী দেবাশিস রঞ্জন সরকারের কাছে। সাফা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সন্ধ্যার বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা আয়োজন করেছি, নানা ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল এবং আগামী কিছুক্ষণের মধ্যে আরো কিছু ত্রুটি বিচ্যুতি আপনাদের চোখে পড়বে, এই জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা এই কক্ষ ত্যাগ করবার পর আমরা প্রত্যেকে এখান থেকে বের হব। সবাইকে অনেক ধন্যবাদ এবং মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশন। উপদেষ্টা কথা বলে বেরিয়ে যাবার কিছুক্ষণ পরেই আমরা সেখানে সরাসরি যুক্ত হয়েছিলাম। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ পর্যায়ে দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয় আজ। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের বিরুদ্ধে যেসব তথ্য প্রমাণ রয়েছে তা পৃথিবীর যে কোনো আদালতে তাদের অপরাধ প্রমাণ করার জন্য যথেষ্ট।
জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতাই পালিয়ে যায় বিভিন্ন দেশে। তবে পালাতে না পারা এমপি মন্ত্রীরা ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। বুধবার প্রায় ৩ মাস পর একসঙ্গে আওয়ামী লীগের 10 মন্ত্রী, শেখ হাসিনার 2 উপদেষ্টা সহ মোট ৪৫ জনকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালের হাজতখানা ও কাঠগড়া যেন পরিণত হয় এক প্রকার পুনর্মিলনের স্থানে। এ সময় তাদের হাস্যোজ্জ্বল দেখা যায়। হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে দীপু মনিকে বলতে শোনা যায়, শক্ত থাকেন, মনোবল হারায়েন না। পরে চিফ প্রসিকিউটর জানান, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সাবেক এমপি মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এখানে অনেকের বিরুদ্ধে কিন্তু আলাদা আলাদাভাবে তদন্ত হয়ে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে, ফর্মাল চার্জও দাখিল হয়েছে। এরকম করে 2-3 জন করে গ্রুপ করে সবার বিরুদ্ধেই প্রায় তদন্ত রিপোর্ট সমাপ্তির দিকে আছে। খুব সহসাই এদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এবং ফর্মাল চার্জ দাখিল হবে, এদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক বিচার শুরু হয়ে যাবে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার 4র্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এই এভিডেন্স দিয়ে আন্তর্জাতিক কোনো আদালত হোক, বিশ্বের যে কোনো দেশের যে কোনো আদালতে তোলা হোক, অকাট্যভাবে এই অপরাধীদের, এই আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই নির্দেশ এবং নির্দেশের এক্সিকিউশন এবং এটা যে একটা সুনির্দিষ্ট কাঠামো ফলো করে সুপিরিয়র কমান্ড থেকে অর্ডার আসা, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে, তার নিচের টায়ারে সমস্ত কিছু অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এটাও প্রমাণিত হয়েছে যে এই অপরাধগুলো ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ। এদিকে চট্টগ্রামে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে 30 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয়, পিআর সাধারণ মানুষ বোঝে না, এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় মহাসচিব বলেন, বিএনপি সকলকে নিয়ে একসাথে চলতে চায়। বিএনপি নির্বাচিত হলে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের বটতলা স্কুল মাঠে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। নির্বাচনের আগে পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কয়েকটি দলের আন্দোলনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। একটি পক্ষ নির্বাচন পণ্ড করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। দলগুলোর প্রতি আমার আবেদন, আমার মিডিয়া ভাইদের মাধ্যমে, যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। ভাই আমরা তো ভোট দিতে চাই, চান না আপনারা ভোট দিতে? জোরে বলেন তো, হাত তুলে বলেন তো। বটতলা স্কুল মাঠের অনুষ্ঠান শেষে সুকানপুকুরি, ভুল্লি, কুমারপুর সহ আরো কয়েকটি এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল। বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশ একরকম অভিভাবকহীনভাবে চলছে। আমার সঙ্গে কিছুদিন আগে সেনাবাহিনীর প্রধানের কথা হচ্ছিল, তিনি বললেন তো উই আর গার্ডিয়ানলেস, আমরা তো অভিভাবকবিহীন হয়ে গেছি। এখন একটা নির্বাচিত সরকার না থাকলে আমরা কার কাছ থেকে নির্দেশ নিব, দিক নির্দেশনা নেব, সেটা আমরা ঠিক বুঝতে পারি। ব্যবসায়ীরা বলতেছে, ভাই কবে নির্বাচনটা দিবেন? আমাদের তো ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে কর্মসংস্থান, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান মির্জা ফখরুল। জাহিদ হাসান, যমুনা নিউজ। জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগ মোড় থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকবেন তারা। অন্যথায় মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এর আগে দুপুর 2টায় বেতনের 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি সহ 3 দফা দাবি আদায়ে শাহবাগের রাস্তা অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ আসার সময়ও পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার যে 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। সকালে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন। এদিকে এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এতে 5 থেকে 20% পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা যদি অভুক্ত থাকি, আমরা যদি সুস্থ না থাকি, আমাদের যদি মানসিকভাবে আমরা শান্তি না পাই, তাদের শিক্ষার্থীতে আমরা কিভাবে সুন্দর পরিবেশে তাদেরকে শিক্ষা দিব নিয়ে আমরা দেশ গড়ার কারিগর তৈরি করি, আর আমাদেরকে রাস্তায় নিয়ে দাঁড়িয়েছে এই সরকার। 12 অক্টোবর আগে প্রজ্ঞাপন জারি করার কথা, কিন্তু সরকার এখনো পর্যন্ত আমাদের সাথে তাল বাহানা করতেছে। এরপরেও যদি দাবি না মানে আমরা আগামীকাল আরো কঠোর কর্মসূচি নিয়ে যমুনার উদ্দেশ্যে আমরা লং মার্চ করব। আইন বিষয়ক সংস্কার কমিশন যে 15টি সংস্কার প্রস্তাব দিয়েছে উচ্চ আদালতে এখন পর্যন্ত একটিও বাস্তবায়ন হয়নি। অথচ উচ্চ আদালত সংস্কার করা না হলে বিচার প্রার্থীরা কোনো সুফল পাবে না, এমনটাই বলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিকেলে নারায়ণগঞ্জের সার্কিট হাউস প্রাঙ্গণে বেইল বন্ড প্রবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন তিনি। আরও বলেন, দেশে এখনও সংস্কারের প্রয়োজন শেষ হয়ে যায়নি, যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে সংস্কার কাজও চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও। তিনি বলেন, নিরাপরাধ মানুষ যেন কোনো ঝামেলা ছাড়া জামিন পেতে পারেন, তার জন্যই বেইল বন্ড চালু করা হচ্ছে। এছাড়া নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার বিচার কাজ যাতে চেম্বার আদালতে দ্রুততম সময়ে শুরু করা হয় সেই ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমরা বিচার বিভাগে আইন ও বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংস্কারগুলো আনছি সেটার মূল লক্ষ্যই হচ্ছে বিচারের সময় কমানো, বিচার প্রার্থী মানুষের ভোগান্তি হ্রাস করা, তার খরচের সাশ্রয় করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। আগামী রোববার থেকে 1 ঘন্টা বাড়ছে মেট্রো রেল চলাচলের সময়। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। বিবৃতিতে বলা হয়, নতুন সূচিতে শনি থেকে বৃহস্পতিবার উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে 8 ঘন্টা এগিয়ে সকাল 6টা 40 মিনিটে এবং রাতে শেষ ট্রেন ছেড়ে যাবে 9:30টায়। অন্যদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ে সকাল 7:30টায়, নতুন সূচিতে চলবে সকাল 7টা থেকে। আর রাতে মতিঝিল থেকে 9টা 40 মিনিটের পরিবর্তে সবশেষ ট্রেন ছেড়ে যাবে রাত 10টা 10-এ। এছাড়া আগামী মাসের মাঝামাঝিতে মেট্রো রেলের ট্রিপের সংখ্যাও বাড়ানো হবে। ট্রিপ বাড়লে 2 ট্রেনের মধ্যে বিরতি অন্তত 2 মিনিট কমে যাবে। সীমান্ত এলাকায় আবারও পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে তালেবান যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বুধবার স্পিন বলদাক এবং চামান জেলায় 2 পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। অভিযানে তালেবান এবং ফিতনা আল খারেজির অন্তত 20 সদস্য নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। তালেবানের ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও প্রকাশ করা হয়, তবে কাবুলের দাবি হতাহতরা সবাই বেসামরিক নাগরিক। সীমান্ত এলাকায় তালেবানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এভাবেই অভিযান চালায় পাকিস্তানি সামরিক বাহিনী। এতে ধ্বংস করা হয় অন্তত 6টি ট্যাঙ্ক এবং সাঁজোয়াজান। এর পাশাপাশি তালেবান সদস্যদের বিভিন্ন ক্যাম্পে চলে হামলা। পাকিস্তানের আইএসপিআর বিবৃতিতে জানায়, স্পিন বলদাক এবং চামান জেলায় চলে এই অভিযান, যাতে হতাহত হয় শতাধিক। তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারেজির অবস্থানে চালানো হয় এসব অভিযান। পাকিস্তান এবং তালেবান 2 পক্ষের কাছেই আমাদের অনুরোধ, এই সংঘাত যেন দ্রুত বন্ধ করা হয়। এর আগে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তালেবান যোদ্ধারা। পাল্টাপাল্টি সংঘর্ষে ধ্বংস হয়েছে পাক আফগান মৈত্রী গেট। তালেবানের দাবি, পাকিস্তানের হামলায় নিহতরা সবাই বেসামরিক নাগরিক। স্থানীয় সময় ভোরে এই সংঘর্ষ হয়। হতাহতের বেশিরভাগই শিশু। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কান্দাহারে পাঠানো হয়েছে। আমাদের উপর হওয়া হামলার জবাব দিতেই আমরা পাকিস্তানে অভিযান চালিয়েছি। আমাদের যোদ্ধারা অত্যন্ত আত্মবিশ্বাসী। শত্রুর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এদিকে এখনো 2 দেশের মধ্যে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ এবং যানবাহন চলাচল। এতে আফগানিস্তানে নিত্য পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন দেশটির সাধারণ মানুষ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।